বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি মাহমুদ গো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি এই ভিডিওতে জাবেদা শিক্ষার নিয়ম সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে ত্রুটি থাকার কারণে ভিডিওটি শেষ করতে পারি নাই। সো আজকে বাকি অংশ আমরা শেষ করবো ইনশাল্লাহ। পূর্বের ভিডিওতে আমরা যতটুকু ছিলাম তার মধ্যে ছিল জাবেদা কাকে বলে, জাবেদা কত প্রকার ও কী কী, হিসাব সমীকরণ এবং জাবেদা শিক্ষা নিয়ে। আমরা হিসাব সমীকরণ পর্যন্ত শেষ করছি। এখন আমরা শুধু জাবেদা শিক্ষার নিয়ম এবং ইকুয়েশন সম্পর্কে একটু আলোচনা করব। সো পূর্বের ভিডিওটি অবশ্যই দেখে এখানে আসবেন, স্টেপ ওয়েতে আপনারা শিখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন অতি সহজে। সো আমরা আমাদের কাজে ফিরে যাই। জাবেদা সম্পর্কে শুনলে আমাদের কিছু স্টুডেন্টস তারা প্রাথমিকভাবে ভয়ে থাকে, বিভ্রান্ত হয়। জাবেদা এটি তারা মনে করে এটি একটি ভয়ঙ্কর জিনিস, এটি অনেক কঠিন, মনে করে এটি আমার দ্বারা সম্ভব না। সো এটি ওরকম কোনো কিছু না, এটি অনেক কঠিনও না, আপনি চাইলে অবশ্যই পারবেন, ইউ ক্যান ডু ইট। সো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে অতি কম সময়ের মাধ্যমে এবং অতি সহজভাবে আমরা জাবেদা শেখার নিয়মটা দেখব। এবং যারা থিঙ্ক করছেন আপনার দ্বারা জাবেদা শেখা হবে না, ইনশাল্লাহ আজকে আপনি দেখেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন জাবেদাটি অনেক সহজ। আপনি যদি মনে করেন আপনার দ্বারা সহজ, তাহলে আপনি অবশ্যই অতি সহজে শিখতে পারবেন। আপনি কঠিন ভেবে যদি আপনি হেরে যান, তাহলে অবশ্যই আপনার দ্বারা হবে না। সো কঠিন জিনিসকে আপনি সহজভাবে দেখতে হবে এবং সহজ করে নিয়ে শিখতে হবে। কীভাবে সহজ করে নিয়ে শেখা যায়, ফানমূলক করে এবং আনন্দ দিয়ে শেখা যায়, এটা আমরা আজকে চেষ্টা করব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইজন ব্যক্তি দুজনে একে অপরের ক্লোজ ফ্রেন্ড। তাদের মধ্যে কেউ অনেক হ্যাপি, একজন আছে অনেক স্যাড নিয়ে বসে আছে, অনেক গম্ভীর নিয়ে বসে আছে। ওনার দ্বারা জাবেদা শেখা হবে না, উনি জাবেদা পারবে না। উনি মাথায় দুটি সিংহ দিয়ে বসে আছে, ওনার দ্বারা জাবেদা পারবে না, জাস্ট কেয়ারিং উইথ ইউ। সো এই ব্যক্তি বলছে আমার দ্বারা সম্ভব, আমি পারবো, আই ক্যান ডু ইট। সো দেখবো অতি সহজে কীভাবে আমরা এটা সমন্বয় সাধন করতে পারি ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন রাগান্বিত ব্যক্তির ফ্যাটের মধ্যে উনি দুটি অক্ষর নিয়ে বসে আছেন, একটা হচ্ছে দশ, একটা হচ্ছে ব, এবং উনি তিনটি নিয়ে বসে আছেন স্বরে আ, দ, ম। আমরা যদি একত্রে বলতে চাই সব এবং আদম, কেমন? এখন আমরা দেখি দন্তাস্য হচ্ছে সম্পদ, বতে আমরা ধরবো ব্যয়, সম্পদ ব্যয়। স্বরে আ মিন্স আয়, দ মিন্স ব্যয়, ম হচ্ছে মালিকানা সত্ত্ব। সো আমরা যদি করতে যাই, সম্পদ যখন বৃদ্ধি পায়, আপনার প্রতিষ্ঠানে পূর্বে ছিল 5,000 টাকার পণ্য, ফলে আপনার প্রতিষ্ঠানে আরও 5,000 টাকার পণ্য যোগ হয়েছে, তার মানে আপনার সম্পদ বৃদ্ধি পেয়েছে। তখন আপনি দেখবেন সম্পদ যদি বৃদ্ধি পায় তখন ডেবিট, তাহলে এবং আপনার খরচ প্রতিষ্ঠানের 5,000 টাকা 10,000 টাকা ছিল, 10,000 টাকা পণ্য ছিল, 10,000 টাকা পণ্য থেকে বা 10,000 টাকা থেকে আপনার 5,000 টাকা
খরচ হয়েছে, আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি খরচ করছেন বা বেতন দিলেন, আপনার কর্মচারীদের বেতন প্রদান করলেন, এক্ষেত্রে আপনার 5,000 টাকা খরচ দেখানো হয়েছে। ওই খরচ হচ্ছে ব্যয়। যখন ব্যয় বৃদ্ধি পাবে তখন ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট। সো আমরা যদি একাত্রে বলতে যাই সম্পদ এবং সব বৃদ্ধি পাইলে ডেবিট। অ্যাট দ্য সেম টাইম সব যদি আমরা হ্রাস পাই তখন আমরা কী বলবো? ক্রেডিট। আচ্ছা, নেক্সট দেখি আমরা এখানে দিচ্ছেন আপনার আদম আয় যদি বৃদ্ধি পায়, আপনার প্রতিষ্ঠানের 10,000 টাকা আপনি পণ্য বিক্রি করছেন, আপনার প্রতিষ্ঠানে টাকা আসছে, সো তাহলে যখন প্রতিষ্ঠানে টাকা আসবে তখন আপনার আয় বৃদ্ধি হবে। প্রতিষ্ঠানে যখন আপনি 10,000 টাকা পণ্য বিক্রি করছেন তখন আপনি আপনার প্রতিষ্ঠানে পণ্য বিক্রি করছেন, টাকা আসছে, তখন আপনার আয় বৃদ্ধি হয়েছে। যদি আয় বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট। ব্যয়ের ক্ষেত্রে এরকম, আপনি যদি প্রতিষ্ঠানে যদি বাকিতে কোনো কিছু ক্রয় করে থাকেন, আপনার পাওনার দায় বৃদ্ধি পাইছে, পাওনার দায় বৃদ্ধি পাইলে তখন আপনার হবে ক্রেডিট। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। সো মালিকের যখন প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাবে তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে অবশ্যই ক্রেডিট। সো আমরা দেখতে পারি আদম বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট, আদম বৃদ্ধি ক্রেডিট, সব বৃদ্ধি ডেবিট, আদম হ্রাস ডেবিট, আদম বৃদ্ধি ক্রেডিট, আদম হ্রাস ডেবিট, সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ। সো আমরা দেখব সম্পদের স্বাভাবিক জের বলতে আমি এভাবে বোঝাচ্ছি, যদি কেউ আপনাকে বলে আসবাবপত্র কি, ডেবিট না ক্রেডিট, আপনি সহজে বলতে পারবেন আসবাবপত্র হচ্ছে ডেবিট, যা আপনার রেওয়ামিলের ক্ষেত্রে আপনার জন্য কাজে আসবে। যদি বলে বিক্রয় কি, বিক্রয় হচ্ছে ক্রেডিট। কেমন? যদি বলে খরচ কি, খরচের স্বাভাবিক জের কি, ডেবিট। সো আমরা সব এর স্বাভাবিক জের ডেবিট। যদি খরচ হয় তার স্বাভাবিক জের ডেবিট। যদি আপনার আসবাবপত্রকে বলা হয় তো আপনি বলবেন ডেবিট। এটা হচ্ছে স্বাভাবিক জের, ক্রেডিট বলা যাবে না। এটা সেম এখানে আপনি বিক্রয় আয় আপনি বিক্রি করছেন, কখনো তার স্বাভাবিক যে ডেবিট বলা যাবে না, এটা হচ্ছে ক্রেডিট। দায় অবশ্যই ক্রেডিট। ঋণ, দায়ের মধ্যে হচ্ছে পাওনাদার এবং ঋণ, দুইজন ব্যক্তি আপনার কাছে টাকা পাবে, আপনি ওনাদের কাছে দায়বদ্ধ। সো ক্রেডিট, দায়ের স্বাভাবিক জের ক্রেডিট, মালিকানা সত্ত্ব স্বাভাবিক জের ক্রেডিট। সো আমরা বলতে পারি ক্রেডিট। সো আমরা আরেকবার রিভিউ দেখব। সব বৃদ্ধি ডেবিট, সব হ্রাস ক্রেডিট, সব স্বাভাবিক জের ডেবিট, আদম বৃদ্ধি ক্রেডিট, আদম হ্রাস ডেবিট, আদমের স্বাভাবিক জের ক্রেডিট। ইনশাল্লাহ আমরা অবশ্যই বুঝতে পারছি। না বুঝলে বারবার দেখুন, অবশ্যই বুঝবেন। এখন আমরা দেখব যেগুলো যে ডেবিট ক্রেডিট কীভাবে আমরা বৃদ্ধি হ্রাস দেখছি, এটি আমরা আরেকবার রিভিউ দেখার জন্য, আরেকটু বোঝার জন্য আমরা দেখব। সেটি হচ্ছে আমরা বলছিলাম সেটি হচ্ছে ডেবিট ও ক্রেডিট নির্ণয়। সম্পদ, আমরা অবশ্যই আমাদের মনে আছে সম্পদ যখন বাড়ে বা সম্পদ বৃদ্ধি পায় তখন ডেবিট।
সম্পদ হ্রাস বা কমলে ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে বা কমলে ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে ক্রেডিট। যাই হোক, সম্পদের স্বাভাবিক যে আমরা অবশ্যই দেখছি আমরা। অবশ্যই আপনারা পাবেন। আল্লাহ হাফেজ।